শোনো, আমি তোমাদের ফাইনাল অ্যাকাউন্টসের মোটামুটি অনেক অ্যাডজাস্টমেন্ট করিয়ে দিয়েছি। তোমাদের ম্যানেজারিয়াল কমিশন হয়ে গেছে, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স হয়ে গেছে, তোমাদের আদর্শিনী এদিকে প্রভিশন ফর ডাউটফুল ডেট হয়ে গেছে, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার হয়ে গেছে। আজকে আমি তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন থেকে খুঁজে খুঁজে কিছু অ্যাডজাস্টমেন্ট এমন ডিসকাস করব। আমি কমপ্লিট কোয়েশ্চেনের দিকে যেতে চাইছি না, আমি চাইছি বিভিন্ন কোয়েশ্চেন আমার স্টাডি ম্যাটেরিয়াল থেকে খুঁজে খুঁজে কিছু অ্যাডজাস্টমেন্ট ডিসকাস করাবো যেগুলোতে তোমাদের অসুবিধা হতে পারে। এবং আজকে চ্যাপ্টারটাকে কনক্লুড করব। এরপরে আমরা কি করব? এরপরে আমাদের মক টেস্ট আর রিভিশন হবে। রিভিশন ক্লাসের সময় আমি তোমাদের কিছু আউটসাইড দ্য সিলেবাস ফাইনাল অ্যাকাউন্টস এর অ্যাডজাস্টমেন্ট শিখিয়ে রাখবো, সেগুলো কিন্তু আসতেই পারে। যেরকম ধরো কনসাইনমেন্ট বেসিসে যদি তুমি সেল করো তার কিছু অ্যাডজাস্টমেন্ট, সেল অন অ্যাপ্রুভাল বেসিসের কিছু অ্যাডজাস্টমেন্ট, এরকম ছোটখাটো খুব ইজি ইজি কিছু আউট অফ দ্য সিলেবাস জিনিস এইগুলো দেখিয়ে রাখবো, কারণ এইগুলো এক্সপ্লিসিটলি সিলেবাসে থাকে না, বাট হট করে কোনোদিন দিয়ে দিতে পারে, ডিপিএসও দিয়ে দেয় মাঝে মাঝে, তো আমরা এগুলো করে রাখবো। আজকে আমি তোমাদেরকে বেছে 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 কিছু অ্যাডজাস্টমেন্ট তুলে দিচ্ছি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিছু স্টাডি ম্যাটেরিয়াল থেকে করব, তারপরে কিছু অন্য জায়গা থেকেও করব। তো তোমরা কথা বলো না, আমাকে একটু খুঁজে 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 ইম্পর্টেন্ট গুলো বের করতে হবে, তো একদমই কথা বলো না তোমরা, ঠিক আছে? সবার আগে কোয়েশ্চেন নাম্বার 35-এ আসো। আমি জানি না এই কোয়েশ্চেনটা আগে করেছি কিনা, বাট ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন করিও চিৎকার চেঁচামেচি করবে না যে এটা হয়ে গেছে হয়ে গেছে, আরেকবার আলোচনা করে নেবো, কি অসুবিধা আছে? কোয়েশ্চেন নাম্বার 35, ব্যালেন্স শিটের টোটাল 137150 পেয়েছো? আমরা পুরো কোয়েশ্চেন করবো না, কেউ ফরম্যাট টেনো না, লেখো কোয়েশ্চেন নাম্বার 35। এই কোয়েশ্চেনের সেকেন্ড অ্যাডজাস্টমেন্টটা আমি একটু আলোচনা করতে চাইছি। অ্যাডজাস্টমেন্ট 2, অ্যাডজাস্টমেন্ট 2 বলেছে 1 month rent is outstanding, 1 month rent is outstanding. Outstanding মানে কি? বাইরে দাঁড়িয়ে আছে? ভেরি গুড, ডিউ বাট নট পেড। ধরো তোমাদের এই অ্যাডজাস্টমেন্টটা দিয়ে দিল যে 1 month rent is not paid, এরকম সিচুয়েশনে তোমরা কিভাবে সিচুয়েশনটা ডিল করবে? এখানে তো এটা তো আউটস্ট্যান্ডিং রেন্টের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আউটস্ট্যান্ডিং রেন্টের অ্যাডজাস্টমেন্ট তো আমরা সবাই জানি কি হয়, পিএল ডেবিটে রেন্টে অ্যাড হবে আর ব্যালেন্স শিটে আউটস্ট্যান্ডিং রেন্ট লায়াবিলিটি সাইডে আসবে। কিন্তু প্রবলেম হলো এখানে রেন্টের অ্যামাউন্টটাই দিয়ে দেয়নি, আউটস্ট্যান্ডিং রেন্টের অ্যামাউন্টটা দিয়ে দেয়নি। তো তোমাদের এখানে অ্যামাউন্টটা খুঁজে বের করতে হবে। কি করে খুঁজে বের করবে? একটু বুদ্ধি লাগাও। তোমরা আমাকে বলো বছরে কটা মাস হয়? কোয়াইট নলেজেবল। 12টা মাসের মধ্যে এক মাস যদি তুমি পে না করো তাহলে বাকি 11 মাসের পে করেছো। 12 মাইনাস 1 কত হয়? 11। নালা 119, এই জন্য বলি আমার কাছে অঙ্ক শেখো। 12 মাইনাস 1 11, 11 মান্থের ওয়েজেস মানে সরি 11 মান্থের রেন্ট আমি পে করেছি। বোঝা গেল? যেটা পে করেছি সেটা ট্রায়াল ব্যালেন্সে আসবে। পে করেছি মানে সেটার এন্ট্রি করেছি, রেন্ট টু ক্যাশ, রেন্ট অ্যাকাউন্টের লেজার হয়েছে, লেজার হয়েছে মানে সেই লেজার ব্যালেন্সটা ট্রায়াল ব্যালেন্সে এসছে। তো ট্রায়াল ব্যালেন্সে কি রেন্ট আছে কোনো? একটু দেখো কত আছে। ট্রায়াল ব্যালেন্সের রেন্ট আছে 2750, তার মানে এটা ক মাসের রেন্ট? 11 মাসের। ইউনিটারি মেথড দিয়ে এক মাসের রেন্ট খুঁজে নেবো। 2750 যদি 11 মাসের হয়, এক মাসের কত? বাহ,
2750 ডিভাইডেড বাই 11। এটা এক মাসের রেন্ট কত আসছে? 250। 250 হচ্ছে আউটস্ট্যান্ডিং রেন্ট। আমি পিএল ডেবিটে অ্যাড করব আউটস্ট্যান্ডিং রেন্ট 250 আর ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে আউটস্ট্যান্ডিং রেন্ট 250। এখানে তাহলে আউটস্ট্যান্ডিং রেন্টের অ্যামাউন্টটা এইভাবে খুঁজে নেবো। মনে রাখবে ব্যালেন্স শিটে ট্রায়াল ব্যালেন্সে যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে কতটা তুমি অ্যাকচুয়ালি পে করেছো। ঠিক আছে, তাহলে এখানে লিখছো অ্যামাউন্ট অফ আউটস্ট্যান্ডিং রেন্ট is 2750 divided by rupees 2750 divided by 11 months equals to rupees 250। তাহলে ট্রায়াল ব্যালেন্সে যেটা আছে সেটা কি রিফ্লেক্ট করছে? কতটা পে করেছো। এবারে এক মাসের করনি মানে 11 মাসের পে করেছো। তাহলে ট্রায়াল ব্যালেন্সের 2750টা 11 মাসের, এক মাসের কত আউটস্ট্যান্ডিং রেন্টের অ্যামাউন্ট বেরিয়ে গেল। অ্যাডজাস্টমেন্টটা তো তোমরা জানোই, সেটা আর লিখছি না, এটা তো তোমরা জানো। ভেরি গুড। এই কোয়েশ্চেনে আরেকটা জিনিস আছে, wages include 1000 paid for installation of machinery। আচ্ছা, যদি ক্লাসের মাঝখানে কেউ ডিসকানেক্ট হও, সে ডিসকানেক্ট হয়েই বসে থাকবে, হ্যাঁ, বারবার বলবে না ঢোকাতে করতে। আচ্ছা, এবারে আসো অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3। এটা ভীষণই সহজ অ্যাডজাস্টমেন্ট, বাট স্টিল একবার ডিসকাস করছি। অ্যাডজাস্টমেন্ট 3 কি বলছে? ওয়েজেস ইনক্লুডস ইনস্টলেশন চার্জেস ফর মেশিনারি। ওয়েজেস ইনক্লুডস rupees 1000 for installation of machinery। আমাকে বলো ইনস্টলেশন চার্জেস সেটা কি এক্সপেন্স বলে রেকর্ড হয় না অ্যাসেট বলে রেকর্ড হয়? অ্যাসেট বলে রেকর্ড হয়। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, দিস ইজ দ্য জার্নাল। বাট তুমি ভুল করে ওয়েজেসে ঢুকিয়ে দিয়েছো, তাহলে কি করবে? ওয়েজেস থেকে ডিডাক্ট করবে আর অ্যাসেটে অ্যাড করবে। ডিডাক্ট ফ্রম ওয়েজেস অ্যান্ড অ্যাড উইথ মেশিনারি। আচ্ছা, যদি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে বলে তাহলে অ্যাড করার পরে যে মেশিনারির অ্যামাউন্টটা আসবে তার উপর ডেপ্রিসিয়েশন হবে। তাহলে লেখো ফার্স্ট এফেক্ট হচ্ছে ডিডাক্ট ফ্রম ওয়েজেস। অদ্রিজা, ডিডাক্ট ফ্রম ওয়েজেস ইন ট্রেডিং এর কোন সাইড? ভেরি গুড। আর নেক্সট হচ্ছে অ্যাড উইথ মেশিনারি ইন ব্যালেন্স শিট। এরপরে চলে আসো অ্যাডজাস্টমেন্ট 4-এ, যেখানে বলছে পারচেজেস ইনক্লুডস পারচেজ অফ আ স্কুটার রুপিস 5000। এবার ছোট বুদ্ধি কেউ লাগিও না, স্যার 5000-এ কোন স্কুটার পাওয়া যায়? কোয়েশ্চেন দিয়ে যে তুমি অ্যাডজাস্টমেন্ট করো, তাই না? তোমাকে এত রিসার্চ করতে হবে না। আমার সাইকেলটা তো আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম। আচ্ছা, এদিকে এদিকে পারচেজেস ইনক্লুডস, পারচেজেস অ্যাকাউন্টে কি ঢুকে থাকে? কোন জিনিস কিনলে আমি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করি? স্টক বা গুডস। স্কুটার কি? স্কুটার হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট।
তো ফিক্সড অ্যাসেট যখন আমি কিনছি তখন আমার কোন অ্যাকাউন্ট ডেবিট করার কথা? ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট করার কথা ছিল, আমি ভুল করে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করে দিয়েছি। তাহলে কি করতে হবে? পারচেজ থেকে লেস আর স্কুটারকে অ্যাসেট সাইডে বসাতে হবে। এখানে অলরেডি কোনো স্কুটার থাকলে অ্যাড করে দেবো, নাহলে নতুন করে বসাবো। অলরেডি কিছু নেই তো নতুন করে বসাবো। বোঝা গেল? समझ में आया? তাহলে লেখো ডিডাক্ট। নাম্বার 1 হচ্ছে ডিডাক্ট from purchases in trading debit. And number 2, place a scooter in balance sheet asset side. চলে আসো। আচ্ছা, তোমাদের ইন্সুরেন্সের অ্যাডজাস্টমেন্ট দেখিয়ে দিয়েছিলাম না অলরেডি? গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার এন্ড ইন্স্যুরেন্স ক্লেম রিসিভড। তোমরা চলে আসো কোয়েশ্চেন নাম্বার 41 এর অ্যাডজাস্টমেন্ট 4। এটা আগে হয়েছিল কিনা জানি না। 41 কোয়েশ্চেন নাম্বার 41 এর অ্যাডজাস্টমেন্ট নাম্বার 4 কি বলেছে? bills receivable includes a dishonored bill of ₹1000। এর পরের পার্টটা তো খুব সোজা, এটা তো ব্যাড ডেট। and sundry debtor includes bad debt। তার মানে কি? ডেটারের মধ্যে এখনো ব্যাড ডেটের অ্যামাউন্টটা ঢুকে আছে, ব্যাড ডেট বলে লেস করো, মানে ব্যাড ডেটের এন্ট্রি হয়নি, ডেটার থেকে ব্যাড ডেট লেস করো, পিএল এ বসাও। ওইটা নিয়ে আলোচনা করছি না, বাট বিলস রিসিভেবল ইনক্লুডস আ ডিসঅনার্ড বিল, এটা নিয়ে আলোচনা করতে চাইছি। দেখো, ডিসঅনার মানে ফেলিওর টু পে। আমি কোনোদিন কাউকে একটা জিনিস বিক্রি করেছিলাম, তোমাদের আমি একটা বিলস রিসিভেবলের রেকর্ডিংও করেছিলাম, সেটাও দিয়েও ছিলাম যে একবার দেখে নিও। এটা তোমাদের সিলেবাসে নেই, বাট এখানের কিছু কিছু অঙ্কে এটার অ্যাডজাস্টমেন্ট লাগে। আমি আরেকবার রেকর্ডিংটা পাঠাবো, বাট অ্যাজ অফ নাও একটু শুনে নাও। আমি ধরো একটা জিনিস বিক্রি করেছি, কাকে বিক্রি করেছি? রূপচাঁদকে। যখন আমি জিনিসটা বিক্রি করলাম রূপচাঁদকে এবং অবভিয়াসলি ক্রেডিট সেল করলাম, মানে রূপচাঁদ 14 ফেব্রুয়ারি কারোর সাথে ঘুরতে বেরিয়েছে, তার জন্য রোজ কিনবে, তো আমি ক্রেডিট সেল করেছি রূপচাঁদকে, আমি গোলাপ বিক্রি করছিলাম। না, আমার কাজে লাগবে না, আমি বিক্রি করছি। আমি কবরস্থান থেকে তুলে এনেছি, কবরস্থান, হ্যাঁ কবরস্থান থেকে তুলে এনেছি এবং বিক্রি করছি, ভালো প্রফিটেবল বিজনেস। তো রূপায়ণ আমার থেকে, সরি, রূপচাঁদ আমার থেকে গোলাপ কিনেছে, আমি ক্রেডিট সেল করেছি, আমার বইতে আমি কি এন্ট্রি করব? বলো রূপচাঁদ, বলো কি এন্ট্রি করব? দিল সে আওয়াজ আয়ে তো হি বাতানা, বলো। আমি এন্ট্রি করব রূপচাঁদ অ্যাকাউন্ট ডেবিট, রূপচাঁদ কে আমার ডেটার, টু সেলস অ্যাকাউন্ট।
রূপচাঁদ এবার আমার থেকে গোলাপটা নিয়ে ফুরুত করে কেটে পড়ার চেষ্টা করছিল, মানে ওর তর্স হয়েছে না, তাড়াতাড়ি গোলাপ নিয়ে দৌড় মারতে চেষ্টা করছিল। আমি পেছন থেকে রূপচাঁদকে বললাম, ঠেড়ো, তুমি পরে যে আমাকে টাকা দেবে তার কি গ্যারান্টি আছে? হয়তো ব্রেকআপই হয়ে গেল, তার বলে গোলাপের টাকাটাও দিলাম না। রূপচাঁদ বললো, আরে আমি দিয়ে যাবো স্যার, আমি খুব ভালো স্টুডেন্ট। না, আসতে আমি বললাম না, এইসব কথা শুনবো না, পরে দিয়ে যাবো, ঠিক যাবো। আমার তুমি আমাকে কি গ্যারান্টি দিচ্ছ যে আমি টাকাটা পাবো? তো তখন আমি আর রূপচাঁদ মিলে আলোচনা করে ঠিক করলাম যে আমি একটা কাগজে লিখে দেব যে রূপচাঁদ উইল পে রুপিস সো মাচ আফটার 7 days, এবং আমি রূপচাঁদকে বললাম এখানে সিগনেচার করো। রূপচাঁদ এখানে সিগনেচার করে আমাকে কাগজটা দিয়ে দিল। এবার 7 দিন পর আমি এই কাগজটা নিয়ে রূপচাঁদের কাছে যাব। রূপচাঁদ তো আবার ডিনাই করতে পারবে না যে আমি গোলাপটা কিনিনি। যদি কোনো প্রুফ না থাকতো তাহলে ও ডিনাই করতে পারতো, ব্রেকআপ হয়ে গেছে বলে টাকাও দেবো না, যা কি প্রুফ আছে? বাট এখন তো আমার কাছে প্রুফ আছে, ব্রেকআপ হলেও ওকে আমাকে গোলাপের টাকা দিতে হবে। এই যে ডকুমেন্টটা আমি বানালাম এইটাকে বলে বিলস রিসিভেবল। এটা আমার জন্য বিলস রিসিভেবল, ওর জন্য বিলস পেয়েবল। এই ডকুমেন্টটার নাম বিল অফ এক্সচেঞ্জ, যেটা একজনের জন্য রিসিভেবল, একজনের জন্য পেয়েবল। আমার জন্য এটা বিলস রিসিভেবল, ওর জন্য এটা বিল পেয়েবল। আমি 7 দিন পর বিলটা নিয়ে তোমার কাছে যাব রূপচাঁদ, বলবো পেমেন্ট করো, ঠিক আছে? এবার 7 দিন পর আমি রূপচাঁদের কাছে গেলাম। রূপচাঁদ, আচ্ছা, যখন আমাকে রূপচাঁদ বিলটাতে সাইন করে দিল তখন আমি একটা এন্ট্রি পাস করব। আমি রূপচাঁদকে বললাম তুমি সাইন করো, আমাকে সাইন করে দিল। এবার আমি একটা এন্ট্রি পাস করব, আমি বলবো বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অ্যাকাউন্ট। আমি ডেটারটাকে ক্যান্সেল করে অ্যাসেটের নামটাকে চেঞ্জ করে দিলাম বিলস রিসিভেবল। কেন এটা করলাম? কারণ বিলস রিসিভেবল অর্থাৎ এই যে কাগজটা, এর কিছু স্পেশাল ফিচার আছে যেটা ডেটারের মধ্যে নেই। ফর এক্সাম্পল, আমার কোনো ক্রেডিটার থাকলে আমি এই বিলটা তাকে ট্রান্সফার করে দিতে পারবো, এটাকে বলে এন্ডোর্স করা। বিলস রিসিভেবল ক্যান বি এন্ডোর্সড। আমি রূপায়ণকে তো ট্রান্সফার করে দিতে পারি না। আমার ধরো কোনো ক্রেডিটার আছে, আমি বললাম আমি তো রূপায়ণের থেকে টাকা পাই, রূপায়ণকে তুমি তুলে নিয়ে চলে যাও, এটা তো হতে পারে না। বাট বিল যখন রূপায়ণ আমাকে দিয়ে দিয়েছে, বিলটা আমি ধরো ও আমার থেকে টাকা পায়, রায়ান, আমি রূপায়ণের থেকে পাই, রায়ান আমার থেকে পাই, রূপায়ণ আমাকে বিল দিল, আমি বিলটা রায়ানকে ট্রান্সফার করলাম, তুমি টাকাটা কালেক্ট করে নাও। দিস ইজ পসিবল। সো বিলস রিসিভেবল এর কিছু স্পেশাল ফিচার্স আছে অ্যাজ কম্পেয়ার টু ডেটার। সেই জন্য যেই মুহূর্তে আমি বিল পেলাম, আমি ডেটার ক্যান্সেল করে অ্যাসেটের নামটাকে করে দিলাম বিলস রিসিভেবল। কোনো সমস্যা? এবার 7 দিন পর ডিউ ডেটে যদি রায়ান টাকা দিয়ে দেয়, সরি, রূপচাঁদ টাকা দিয়ে দেয় আমাকে, আমি কি বলবো? আমার কাছে টাকা চলে এসছে, আর বিল নামের অ্যাসেটটাকে আমি ক্যান্সেল করে দেবো। এটা হচ্ছে রিতম, এই যে টাকা যদি পেয়ে যাই এটাকে বলে অনার্ড, এটাকে বলে অনার্ড। বিল অনার হয়ে গেছে, রূপচাঁদ অনার করে দিয়েছে বিলটাকে। কিন্তু আমি রূপচাঁদের কাছে গেলাম, রূপচাঁদ টাকা দিতে পারলো না, বললে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। তখন কি এন্ট্রি পাস করব আমি? এটাকে বলে বিল ডিসঅনার্ড, টাকা দিতে পারলো না। তখন আমি কি এন্ট্রি পাস করব? আমি বিলটাকে তো ক্যান্সেল করব, কারণ বিলের আর কোনো ভ্যালু নেই ডিউ ডেটের পরে। বিল নামের অ্যাসেটকে তো ক্যান্সেল করলাম, আর রূপচাঁদকে ওয়াপাস আমি ডেটার বানাবো। আরে ছেড়ে ধরি না দেবো, ধরবো আমি রূপচাঁদকে, কলার পাকড়াবো। তো ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, ওয়াপাস এই এন্ট্রিটা হয়ে যাবে। বোঝা গেল? এইবারে এই কোশ্চেনটাতে ফেরত আসো, এই অ্যাডজাস্টমেন্টটাতে ফেরত আসো। বলছে bills receivable includes a dishonored bill 1000 rupees। যখন বিলটা ডিসঅনার হচ্ছে, আমার এন্ট্রি কি পাস করা উচিত ছিল? ডেটার ক্রিয়েট করা উচিত ছিল, বিলটাকে ক্যান্সেল করে দেওয়া উচিত। ডিউ ডেট এসে গেলে বিল ক্যান্সেল হবে, অনার হলে ব্যাংকে টাকা আসবে, ডিসঅনার হলে ডেটার তৈরি হয়ে যাবে, বিল তো ক্যান্সেল হবে। বাট এখানে বলছে বিল ক্যান্সেল করিনি, বিলের মধ্যে ডিসঅনারের অ্যামাউন্টটাও ঢুকে আছে। তাহলে কি করব? বিল থেকে মাইনাস করব আর ডেটারে অ্যাড করব, বিল থেকে মাইনাস করব আর ডেটারে অ্যাড করব। বোঝা গেছে কি যায়নি? রূপচাঁদ বুঝেছো? তাহলে এটার এফেক্ট কি হবে? নাম্বার 1, ডিডাক্ট ফ্রম
bills receivable, and number 2 add with debtor. Oh, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে না এক সেকেন্ড পরে কথা বলছি বলো হ্যাঁ 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 ঠিক ওই জিনিসগুলো বারবার দেখবে আমি ভিডিওগুলো যেগুলো দিয়ে রেখেছি কথা নয় কথা নয় এই কথা বলো না বারবার করে বলছি কিন্তু Question number 47. কি হয়েছে সোমদত্তার কি প্রবলেম Question number 47. Question number 47 এর অ্যাডজাস্টমেন্ট নাম্বার 6 এ আমি একটু আসতে চাইবো অ্যাডজাস্টমেন্ট নাম্বার 6 আচ্ছা তোমাদের কি ফাইনাল অ্যাকাউন্ট শেষ করে দিল স্কুলে চলছে মানে অ্যাডজাস্টমেন্ট আলোচনা করছে না আজকে ওটা অ্যাডজাস্টমেন্ট ছিল না আমি পরে পিকে ছিল ওটা প্লাস মাইনাস করতে হবে না নরমালি জাস্ট পুট করতে হবে ওটা অ্যাডিশনাল ওটা ট্রায়াল চলে যাচ্ছে লিখে দেওয়া ছিল আমি স্কুলেরটা বলছি না এক্সামেরটা বলছি না এটা প্রতিশ্রুতি এটা অ্যাডজাস্টমেন্ট ছিল না ওটা নরমাল আমরা হচ্ছে ছেড়েছে পরীক্ষাতে তো সাসপেন্স দিয়ে দিয়েছে করতে পেরেছো আচ্ছা এদিকে আসো কি বলেছে দেখো এক সেকেন্ড এদিকে received 6,000 worth of goods on 27th March 2020 তুমি কত টাকার গুডস রিসিভ করেছো তুমি 6,000 রুপিসের গুডস রিসিভ করেছো কবে রিসিভ করেছো 27th মার্চ 2020 বাট ইনভয়েস অফ পারচেস ইনভয়েস মানে বিল বাট ইনভয়েস অফ পারচেস not recorded in purchases book কি বলতে চাইছে আচ্ছা সবার আগে এটা বলো এটা ক্রেডিট পারচেস না ক্যাশ পারচেস কি করে বুঝলে ভেরি গুড পারচেসেস বুক বলেছে মানে বলতে চাইছে এখানে কোয়েশ্চেনটা যে আমি একটা পারচেস করেছি 6,000 রুপিসের অহনা শুনছো আমি একটা গুডস পারচেস করেছি 6,000 রুপিসের অনমিত্র এদিকে আমি একটা গুডস পারচেস করেছি 6,000 রুপিসের জিনিসটা এসে পৌঁছে গেছে 27 তারিখে আমি জিনিসটা পেয়ে গেছি রিতম বোঝা গেল 27 তারিখে আমি জিনিসটা রিসিভ করেছি কিন্তু ইনভয়েসটা এখনো রেকর্ড করিনি তার মানে হচ্ছে আমি বুকস অফ অ্যাকাউন্টসে এখনো এন্ট্রি পাস করিনি সোজা কথা আমি গুডসটা পেয়ে গেছি আমি ফোন করে কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম জিনিসটা এসে গেছে কিন্তু আমি জিনিসটা রেকর্ড করিনি কোথায় রেকর্ড করিনি পারচেজ বুকে
কোথায় রেকর্ড করার কথা ছিল? পারচেজ বুকে রেকর্ড করার কথা ছিল, করিনি। আচ্ছা, পারচেজ বুকে রেকর্ড করিনি মানে কোয়েশ্চেন ক্লিয়ারলি বলে দিচ্ছে এটা একটা ক্রেডিট সেল, সরি ক্রেডিট সেল না, ক্রেডিট পারচেজ, ক্রেডিট পারচেজ। তার মানে অ্যাডজাস্টমেন্টটার আসল কথা এটাই দাঁড়ালো, ক্রেডিট পারচেজ নট রেকর্ডেড, ক্রেডিট পারচেজ নট রেকর্ডেড। ঠিক আছে, তাহলে যদি কোনো ক্রেডিট পারচেজ রেকর্ড না হয় তুমি কি করবে? নাম্বার ওয়ান, তুমি অ্যাড করে দেবে পারচেজের সাথে, অ্যাড উইথ পারচেজ, কোথায়? ট্রেডিং অ্যাকাউন্টে। আর নাম্বার টু, নাম্বার টু, হ্যাঁ, ক্রেডিটার, অ্যাড উইথ ক্রেডিটার, অ্যাড উইথ ক্রেডিটার। এবার তোমাদের একটা কোয়েশ্চেন করা উচিত ছিল, বাট তোমরা করোনি, তো আমি কোয়েশ্চেনটা করবো, আমি আনসার দেবো। স্যার স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বুকস অফ অ্যাকাউন্টসে তো ক্রেডিট পারচেজের এন্ট্রি হয়নি, তাহলে তো ক্লোজিং স্টকেও অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাকে। কার কার এটা মনে হচ্ছে? আমি তো বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রিও করিনি, তাহলে ক্লোজিং স্টকে তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কেন করতে হবে না? ভেরি গুড, ক্লোজিং স্টক তো ফিজিক্যালি ভেরিফাইড হয়। আমি আগেও একটা কোথাও বলে রেখেছিলাম তোমাদের, ক্লোজিং স্টক ফিজিক্যালি ভেরিফাইড হয়। গুডসটা আমি রিসিভ করেছি, দেখো কোয়েশ্চেনে বলেছে, তার মানে আমার গোডাউনে চলে এসছে। তো যখন আমি কাউন্ট করছিলাম তখন ক্লোজিং স্টকের কাউন্টিং এ ওটা চলে এসছে, নো প্রবলেম। তাহলে শুধু এন্ট্রিটা হয়নি, এন্ট্রিটা করে দিলেই হবে। মানে পারচেজ টু ক্রেডিটার, পারচেজে অ্যাড হবে, ক্রেডিটারে অ্যাড হবে। समझ में आया? ভেরি গুড। এখানে একটু লিখে রাখো, নো এফেক্ট অন ক্লোজিং স্টক অ্যাজ ইট ইজ ফিজিক্যালি ভেরিফাইড, no effect on closing stock as it is physically verified. ঠিক আছে, হুম, আচ্ছা, 47 অঙ্ক। আচ্ছা, তো সবসময় মনে রাখবে ক্লোজিং স্টক ফিজিক্যালি ভেরিফাইড হয়। ঠিক আছে, চলে আসো কোয়েশ্চেন নাম্বার 50-তে। ভেরি গুড অ্যাডজাস্টমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 50, তোমাদের আমি 7খানা ফাইনাল অ্যাকাউন্টসের ক্লাস আপলোড করেছি অলরেডি। আজকের ক্লাসটা আপলোড করলে 8 নম্বর ক্লাস হবে। এর মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্সের ছোট ক্লাস আছে, মোস্ট প্রবাবলি ক্লাস নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা ক্লাস আছে ক্লাস নাম্বার 7, আমি ব্র্যাকেটে ইম্পর্টেন্ট বলেই দিয়েছি। যদি একটা কোনো ক্লাসও দেখে পরীক্ষা যেতে হয়, ক্লাস নাম্বার 7। আর আজকের ক্লাসটাও ভেরি ইম্পর্টেন্ট। বাকি ক্লাস নাম্বার 7, আজকের ক্লাস এবং ক্লাস নাম্বার 5, যত ভালো ভালো অ্যাডজাস্টমেন্ট ওখানেই আমি ডিসকাস করেছি। বাকি তো প্রথমে বেসিক চলেছে জিনিসপত্র, যেগুলো এখন তোমরা শিখে গেছো বেসিক গুলো। হ্যাঁ, ওটা ইউটিউবেও দিয়ে রেখেছি, কারণ ওটা নিয়ে তোমাদের ভীষণ ভীষণ সমস্যার ব্যাপার হয়। হ্যাঁ, লোন 7 এ সব পেয়ে যাবে। আগেও করিয়েছি লোন, বাট 7 এর ভিডিওটাতে আমি লোনটাও দিয়ে দিয়েছি, ওখানে আমি অনেক কিছু দিয়ে দিয়েছি। মনে হয় ম্যানেজারিয়াল কমিশন আছে, অনেক কিছু আছে। মোট কথা একটা ওপেনিং আউটস্ট্যান্ডিং এর অ্যাডজাস্টমেন্ট আছে, কোয়েশ্চেন নাম্বার 32, তো সবকিছু পাবে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে আসো কোয়েশ্চেন নাম্বার 50। ব্যালেন্স শিট টোটাল দেখো তো 7 লাখ আছে, ভেরি গুড। এটার অ্যাডজাস্টমেন্ট নাম্বার
3-তে আসো। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3 কি বলছে? ওয়েজেস পেড আপ টু 30th June 2020। ও মাই গড, তোমার ট্রায়াল ব্যালেন্সের ডেট কি আছে গো? ট্রায়াল ব্যালেন্সের ডেট হচ্ছে 31st March 2020। তার মানে কি বুঝছো? প্রিপেড। ভেরি গুড, প্রিপেড আছে। ক মাসের প্রিপেড? 3 মাসের প্রিপেড আছে। এবার 3 মাসের প্রিপেড আছে, এটা তো আমি বুঝে গেলাম। 3 মাসের অ্যামাউন্টটা কি করে বের করব? যতটা পে করেছে ততটা ট্রায়াল ব্যালেন্সে থাকবে। তাহলে ট্রায়াল ব্যালেন্সে যেটা আছে ওটা ক মাসের? 15 মাস। আমাকে তো বলেনি অ্যানুয়াল ওয়েজেস। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলে দেয় অ্যানুয়াল ইন্স্যুরেন্স, তার মানে আগের মাসের জুনে আমি পলিসি নিয়েছি 12 মাসের। বাট এখানে তো সেরকম কিছু না। ওয়েজেস আমি আগের বছরেরটা পুরো পে করেছি, এই বছরেরও 3টে পে করেছি। তার মানে ট্রায়াল ব্যালেন্সে যেটা আছে ওটা 15 মান্থসের। তাহলে লিখছো অ্যামাউন্ট অফ প্রিপেইড ওয়েজেস হ্যাঁ, ডিপিএস এর অঙ্কে এরকমই ক্যালকুলেশন আসে। 1666 বলবে। ডিপিএস এর অঙ্কে এরকমই আসে, তাও আবার কোভিড এর সময়কার অঙ্ক। তার মানে তখন সবাই জানতো এমনি ক্যালসি ইউজ করবে। যাই হোক, ট্রায়াল ব্যালেন্সে কত আছে ওয়েজেস? 25,000। 25,000 ইজ ফর 15 মান্থস। তাহলে 3 মাসের কত? এবার 3 আর 5 কেটে নাও না, 3 আর 15 কাটো, তাহলে তো ইজি হয়ে গেল সৌরিশ। রাউন্ড ফিগারই তো আসবে নালায়েক। তুমি কি 15 দিয়ে ডিভাইড করছিলে? তো আগে 3 দিয়ে কেটে নাও। এই জন্য অঙ্কটা আমার কাছে করতে হয়। তুমিও শেখাও না, তোমাদের বলা হয়েছে। নিজে করাও না, তবে বলো। 5,000। ঠিক আছে, ভেরি গুড। তো এরকম কোয়েশ্চেন আসলে আশা করি ডিল করা যাবে। কোয়েশ্চেন নাম্বার 31-এ আসো একটু। হয়তো এটা করেছি বাট স্টিল 31। ঠিক আছে, চলো না, যদি ওই ব্যাচেও করার না থাকে বাই চান্স, তো একবার আলোচনা করি। একটা অ্যাডজাস্টমেন্ট আলোচনা করব। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 4। কি ব্যাপার জিগ্নেশ? বলছে ক্লোজিং স্টক ইনক্লুডস goods worth rupees 6,600 which were sold but not delivered. Which were sold but not delivered. একটা কথা বলো, আমি যদি কোনো জিনিস বিক্রি করে দিই, সেটা কি আমার ক্লোজিং স্টকের পার্ট হওয়া উচিত? উচিত না। কিন্তু যেহেতু ক্লোজিং স্টক ফিজিক্যালি ভেরিফাই হয়, আবার বেঁকে বসলে কেন? এতদিন কি করে বসতে? আমি সব জায়গায় ঘুরেই বসতাম।
যেহেতু ক্লোজিং স্টক ফিজিক্যালি ভেরিফাই হয়, সেই জন্য এই সেলটা ক্লোজিং স্টকে ঢুকে আছে, কারণ কাস্টমার এখনো ডেলিভারি নেয়নি। বোঝা গেল? দেখো সৌহার্দ্র নন্দী, এদিকে দেখো, একবার হলোটা কি, আমি সৌরিশকে একটা জিনিস বিক্রি করেছিলাম, আমার তো একটা দোকান আছে তোমরা জানোই, আমি সৌরিশকে একটা জিনিস বিক্রি করেছিলাম। হ্যাঁ, সৌরিশকে আমি একটা ফার্নিচার বিক্রি করেছিলাম। তো সৌরিশ জিনিসটা কিনেছে, এবার ডেলিভারি যেদিন ওর বাড়িতে যাওয়ার কথা আমি ফোন করছি, ও ফোন তুলছে না। কে কি ওকে গিফট দিয়েছে সেই নিয়ে ব্যস্ত। তো সৌরিশকে আমি ডেলিভারি দিতে পারছি না জিনিসটা, আমি বিক্রি করে ফেলেছি, সেল হয়ে গেছে, টাকাও পেয়ে গেছি, বাট ডেলিভারি করতে পারছি না ওকে আমি। তাহলে জিনিসটা আমার গোডাউনেই পড়ে আছে। এবার যখন আমি এবার ইয়ার এন্ড এসে গেছে, আমি ক্লোজিং স্টক ভেরিফাই করছি, যেহেতু ওটা আমার গোডাউনেই পড়ে আছে, আমি ওটাকেও কাউন্ট করে নিয়েছি। ক্লোজিং স্টক তো ফিজিক্যালি ভেরিফাই হয়, জিনিসটা সৌরিশকে সেল করা জিনিসটা আমার কাছেই পড়ে আছে, তো ক্লোজিং স্টকের কাউন্টিং এ ওটাও চলে এসেছে। ক্লোজিং স্টকের কাউন্টিং এ রিতম হলোটা কি, ক্লোজিং স্টকের কাউন্টিং এ ওটাও চলে এলো, কারণ ক্লোজিং স্টক ফিজিক্যালি ভেরিফাই হয়। ঠিক আছে, বাট ওটা কি আদৌ আমার ক্লোজিং স্টক না, কারণ ওটা তো বিক্রি হয়ে গেছে, জাস্ট ও ডেলিভারিটা নেয়নি। তাহলে কি করতে হবে, ক্লোজিং স্টক থেকে মাইনাস করব, একবার ট্রেডিং এ একবার ব্যালেন্স শিটে। এবার ডিসলেক্সিয়া বাচ্চা বলবে স্যার সেলের এন্ট্রিও তো পাস হয়নি। কে বলেছে সেলের এন্ট্রি পাস হয়নি? আরে সেলের এন্ট্রি পাস হয়ে গেছে, সেলস এর এন্ট্রি প্লাস হয়ে গেছে, জাস্ট ডেলিভারি নেয়নি বলে ক্লোজিং স্টকে ঢুকে গেছে। দিস ইজ দ্য অনলি এরর। বলেছে এখানে এন্ট্রি পাস করিনি আমি সেলস এর, বলেনি তো। কি আদর্শিনী, বোঝা যাচ্ছে তো, সেলের এন্ট্রি পাস করে ফেলেছি, নো ঝামেলা, জাস্ট ক্লোজিং স্টকে ঢুকে গেছে, যেহেতু সৌরিশ ডেলিভারি নেয়নি, তো ক্লোজিং স্টক থেকে মাইনাস করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো দেখছো এদিকে ফার্স্ট এফেক্ট হচ্ছে ডিডাক্ট ফ্রম ক্লোজিং স্টক ইন ট্রেডিং। রাজস্বী লিখছো না? তুমি কি একটাও লিখছো না? আরেকটা কি বললাম, ডিডাক্ট ফ্রম ক্লোজিং স্টক ইন ব্যালেন্স শিট। ঠিক আছে, এইবারে অনমিত্র ঘুমিয়ে পড়ছো কেন? হ্যাঁ, ঘুম পাচ্ছে, অনেকদিন পর আজকে স্কুলে গেছো তো? আর কিছু? আচ্ছা এদিকে দেখো, সময় আসুক। এত বাজে কথা বলো না, আমি একটা অ্যাডজাস্টমেন্ট ভাবলাম সেটাই ভুলে গেলাম। প্রতীক ওদিকে হেসে লুটোপুটি খাচ্ছে, কি ব্যাপার প্রতীক? কোয়েশ্চেন নাম্বার 49 এ আসো তো একবার। কোয়েশ্চেন নাম্বার 49 এ একবার আসো, কোয়েশ্চেন নাম্বার 49 এ আসো। রাজস্বী পেছনে চলে যাও, কুন্ডুর ওই সূর্যদীপ্তের পাশে, তাড়াতাড়ি ওকে যেতে দাও, তাড়াতাড়ি, আমাকে যেন আরেকবার বলতে না হয়। জিগ্নেশ, কোয়েশ্চেন নাম্বার 49 বললাম না, কোয়েশ্চেন নাম্বার 49 এর ট্রায়াল ব্যালেন্সে দেখো অ্যাডজাস্টেড পারচেজ আছে।
সরি, চুপ করে বসো। আমি করিনি। অ্যাডজাস্টেড পারচেস, ঠিক আছে বসো। হ্যাঁ। যখন আমরা ফাইনাল অ্যাকাউন্টসের একদম শুরুতে ছিলাম, একটা ফাইনাল অ্যাকাউন্টস উইদাউট অ্যাডজাস্টমেন্ট করেছিলাম, মিসেলেনাস চ্যাপ্টারে ছিল, তখন আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাডজাস্টেড পারচেস যদি থাকে তাহলে আমি না, অ্যাডজাস্টেড পারচেস যদি থাকে তাহলে আমি ট্রেডিং অ্যাকাউন্টে অ্যাডজাস্টেড পারচেসটাকে বসাবো তো। অ্যাডজাস্টেড পারচেস যদি থাকে আমি ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিটে বসাবো, কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে অ্যাডজাস্টেড পারচেস বসালে ক্লোজিং স্টক বসাবো না, ক্লোজিং স্টক ব্যালেন্স শিটে বসবে, ঠিক আছে। আর যদি কোথাও সিওজিএস থাকে তাহলে ট্রেডিং এর ডেবিটে সিওজিএস বসাবো, কিন্তু ক্লোজিং স্টক বসাবো না, ডাইরেক্ট এক্সপেন্স পারচেস কিছু বসাবো না, বাট স্টকটা ব্যালেন্স শিটে বসবে। এই জিনিসগুলো যেন মনে থাকে। তো এইখানে এই কোয়েশ্চেনটাতে অ্যাডজাস্টেড পারচেস আছে, তাই জন্য আমি একবার মনে করিয়ে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 49 এর প্রথম অ্যাডজাস্টমেন্টে একটা ডেট দিয়েছে, অন 1st অক্টোবর গুডস ওয়্যার ডিস্ট্রয়েড বাই ফায়ার। এখানে ডেটটার কোনো ভ্যালু নেই কিন্তু, ঠিক আছে, এখানে ডেটটার কোনো ভ্যালু নেই। তো ডেটটা দেখে ঘাবড়ে যেও না যে কেন দিয়েছে, জাস্ট অ্যাডজাস্টমেন্টটা করে আসতে হবে। ডেটের ভ্যালু কোথায় থাকে? ডেপ্রিসিয়েশনের যদি কোনো গল্প থাকে সেখানে ডেটের ভ্যালু থাকে, ঠিক আছে। তো এরকমই একটা অ্যাডজাস্টমেন্ট আছে হলো কোয়েশ্চেন নাম্বার 50-তে। কোয়েশ্চেন নাম্বার 50 কি আমি কিছু ডিসকাস করেছি? হ্যাঁ, একটা জিনিস করেছি, অ্যাডজাস্টমেন্ট 3 করেছি। কোয়েশ্চেন 50-তে আমি আরেকবার ফেরত আসবো, যদিও এটা তোমরা জানবে, বাট একবার মনে হয় ডিসকাস করে দেওয়া বেটার। কোয়েশ্চেন নাম্বার 50-তে একবার ফেরত আসো। কোয়েশ্চেন নাম্বার 50 কি হয়েছে? সৌহাদ্র, জিগ্নেশ, কোনো প্রবলেম? এনি প্রবলেম? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 50-তে দেখো ট্রায়াল ব্যালেন্সে দিয়েছে ফার্নিচার 2 লাখ। ট্রায়াল ব্যালেন্সে, অ্যাডজাস্টমেন্ট নয়, ট্রায়াল ব্যালেন্সে দিয়েছে ফার্নিচার কত আছে? 2 লাখ। ব্র্যাকেটে বলেছে ইনক্লুডিং ₹1 lakh এর ফার্নিচার which was purchased on 1st Jan 2020। ফাইনাল অ্যাকাউন্টসের ডেট কি? 31st of March 2020। আচ্ছা, এইটা ট্রায়াল ব্যালেন্সে দিয়েছে। এবার অ্যাডিশনাল ইনফো বা অ্যাডজাস্টমেন্টে একটা পয়েন্ট দিয়েছে। অ্যাডজাস্টমেন্টে বলেছে, অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1 বলছে ডেপ্রিসিয়েশন। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1 বলছে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত? 10% পার অ্যানাম। এবার আমাকে বলতে পারবে এই যে ডেটটা দিয়েছে এটার কি সিগনিফিকেন্স? 1 লাখের উপর 10 লাখ 10% লাগবে, আবার ফুল ইয়ারের জন্য, আর বাকি 1 লাখের উপর 2 মাসের জন্য লাগবে, 3 মাসের জন্য লাগবে। দেখো ট্রায়াল ব্যালেন্সে আমার কাছে ফার্নিচার কত আছে? 2 লাখ রুপিস, তাই তো? এই 2 লাখ রুপিসের মধ্যে কোয়েশ্চেন বলে দিয়েছে একটা হাফ 1 লাখ টাকা, সেটা আমি কবে কিনেছি? এটা আমি কিনেছি 1st of Jan 2020-তে। তাহলে বছরের শেষে 31st of March 2020-তে আমার ইয়ার এন্ড, 31st of March 2020-তে আমার ইয়ার এন্ড। তো হুসেন আর রিতম 31st March 2020-তে আমার ইয়ার এন্ড। ইয়ার এন্ডে এসে যখন আমি ডেপ্রিসিয়েশন লাগাবো, আমি ক মাসের ওপর লাগাবো? এই পার্টটার ওপর, 3 মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তাহলে 3 মাসের ডেপ্রিসিয়েশন কি হবে? 10% অফ 1 লাখ ইন্টু 3 আর বাকি পার্টটা কিছু বলেনি মানে আমি ধরে নেব আমার কাছে শুরু থেকেই আছে। তাহলে এটার উপরে ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন লাগবে, দ্যাট ইজ 10% অফ 1 লাখ। তো এখানে ডেপ্রিসিয়েশনকে এফেক্ট করবে আমার এই পয়েন্টটা। অহনার কি শরীর খারাপ? তাহলে মন খারাপ? ঘুম পাচ্ছে? চোখে জল দিয়ে এসো।
আজকে শীতের উইন্টার ভ্যাকেশনের পরে প্রথম স্কুলে গেছো তো ওই জন্য প্রবলেম হচ্ছে। যাই হোক, এদিকে এটা বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, এটা আরেকবার বোঝাচ্ছি। ট্রায়াল ব্যালেন্সে ফার্নিচার আছে 2 লাখ, ব্র্যাকেটে বলেছে ইনক্লুডিং 1 লাখ পারচেজড অন 1 jan। তার মানে 2 লাখের ফার্নিচারের মধ্যে 1 লাখের ফার্নিচার তুমি জানুয়ারি মাসে কিনেছো, তো ওটার উপর 3 মাসের ডেপ্রিসিয়েশন লাগবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। আর বাকি 1 লাখ কিছু বলেনি, মানে এটা সব সারা বছরের ডেপ্রিসিয়েশন লাগবে। আমার কাছে বছরের শুরু থেকে এটা ছিল। কোনো অসুবিধা বিনু? আচ্ছা, এরপরে অনমিত্র সব ঠিক তো? ভেরি গুড। রিতম স্যার কি হয়েছে বলুন? সব ঠিক তো? হ্যাঁ স্যার। একটা অ্যাডজাস্টমেন্ট লেখো। মনে করো না আমি ব্রেক দিয়ে দিয়েছি, মনে করাটাই তো আসল। বিতান বলছে তুমি মনে করো না, মক টেস্ট দিয়ে দিয়েছি। স্যার মনে করো আরবি তোমার বন্ধু। আমার সবাই বন্ধু, কোনো না কোনো একটা জন্ম ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার সবাই বন্ধু। কি বলছিস? লেখো, একটা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি, লেখো। ম্যানিফেস্ট। এত ভালো করে ফাইনাল অ্যাকাউন্টস করিয়ে দিচ্ছি, তোমাদের তো খুশি হওয়ার কথা। বলা উচিত স্যার স্যার আজকে 2 ঘন্টা এক্সট্রা পড়ান। চুপ করো, ডিস্টার্ব করো না সৌরিশ। এদিকে আর নিউ মেশ, এদিকে না না লেখো অন 1st April 2021। এই বড্ড বাজে কথা বলছো সৌরিশ, কি ব্যাপারটা কি? সোজায় বসো না, তুমি লাট সাহেবের মতন বসে আছো কেন? অন 1/4/2021 তুমি আরেকটা কথা বলো, তুমি দেখো মেশিনারি অফ ভ্যালু rupees 10,000 was destroyed by fire and insurance claim settled rupees 8,000 was credited to machinery account। এই অ্যাডজাস্টমেন্টটা সেন্ট জেভিয়ার্সে এদিকে তাকাও, সেন্ট জেভিয়ার্সে এসেছিল 2025, মানে এই বছরেরই মিড সেমে, বা সিআইএ বলে ওটাকে, মানে কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট। নালায়ক অনমিত্র, বিতান দেখো
যখন তোমরা কয়েক মাস আগে ছোট ছোট বাচ্চা ছিলে আমি তোমাদের মেশিনারি অ্যাকাউন্ট বানানো শিখিয়েছিলাম। আমি বলেছিলাম মেশিনারি অ্যাকাউন্টে যখন কোনো মেশিন বিক্রি হয় কি হয়? বাই ব্যাংক হয়। ধরো এখানে মেশিনটা ডেস্ট্রয় হয়েছে, তো 1 সেকেন্ডের জন্য ধরে নাও 10,000 টাকার ভ্যালু ছিল মেশিনটার, ডাব্লিউডিবি ছিল 10,000 টাকার বুক ভ্যালু, এটা 8,000 টাকা বিক্রি করেছো 1 সেকেন্ডের জন্য ধরে নাও এটা। তাহলে তুমি কি করতে? বাই ব্যাংক বলে বসাতে 10,000, সরি 8,000, বাই ব্যাংক বলে বসাতে 8,000, আর বাই লস বলে বসাতে 2,000। এইবারে একটু কোয়েশ্চেনটাকে সম্ভাবনা চেঞ্জ করছি। বিক্রির বদলে ধরে নাও ওটা ডেস্ট্রয় বাই ফায়ার হয়েছে আর ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে ক্লেম দিয়েছে, তাহলে বাই ব্যাংক বলে তুমি 8,000 বসাবে। শুধু বাই ব্যাংক বলে যে 8,000টা বসিয়েছো, এটা সেলিং প্রাইস নয়, এটাকে আমি কি বলবো? ইন্স্যুরেন্স ক্লেম রিসিভড। ঠিক আছে, ইন্স্যুরেন্স ক্লেম রিসিভড বাই ব্যাংক বলে বসিয়েছি। আর এখনো তো আমি বাই লস বসাবো 2,000 টাকা, শুধু এটাকে লস অন সেল বলবো না, বলবো বাই লস বাই ফায়ার। এই অ্যাকাউন্টিংটা আমার করা উচিত। এবার কোয়েশ্চেন বলছে আমি ক্লেমটা তো ক্রেডিট করেছি, তার মানে 2,000 টাকাটা আমি কিছু করিনি, শুধু 8,000 টাকার এন্ট্রিটা করেছি, 2,000 টাকারটা করিনি। তাহলে আরো 2,000 টাকা ক্রেডিট করতে হবে। অ্যাসেট ক্রেডিট করা মানে কমবে, তাহলে অ্যাসেট থেকে আরো 2,000 টাকা কমিয়ে ওটাকে লস বলে দেখাতে হবে। বোঝা গেল? আমি 8,000টা করেছি, বাট 2,000টাও তো ক্রেডিট করতে হবে, টোটাল 10,000 ক্রেডিট হবে, 2,000টা তো লস বলে হবে। কোয়েশ্চেনে বলেছে শুধু 8,000টা করেছি, মানে আমাকে ধরে নিতে হবে 2,000টা ক্রেডিট করিনি। ঠিক আছে, তাহলে it is a good adjustment. Number 1, deduct rupees 2,000 from machinery due to loss by fire. আরেকটা কি হবে? Place loss by fire in PL debit. পুরো মেশিনারি অ্যাকাউন্ট শুদ্ধ এটাকে লিখে নাও, পুরো মেশিনারি অ্যাকাউন্ট শুদ্ধ যা যা আছে লিখে নাও। কি হলো জিগ্নেশ, অর্কজ্যোতি, কি ব্যাপার? তাহলে কথা বলছো কেন? তোমার লেখা হয়ে গেছে? মেশিনারি অ্যাকাউন্টটাও বানিয়েছো, সেখানে আমি যা যা লিখেছি লিখেছো, অ্যারো দিয়ে ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ লিখেছো, ব্যাংকেরটা যা যা আছে সবকিছু লিখবে। রিতমের কি অসুবিধা কিছু? রিতম হয়ে গেছে, সব লিখেছো, ভেরি গুড। এবার একটা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করাচ্ছি, বলতে পারো আউট অফ দ্য সিলেবাস, কিন্তু আসে এগুলো। এই কনসেপ্টটার নাম হচ্ছে সেল অর অ্যাপ্রুভাল বেসিস, সেল অন অ্যাপ্রুভাল বেসিস। কি
মানে অনেক সময় এরকম হয়, আমি কাস্টমারকে জিনিসটা পাঠিয়ে দিই, বলি যে আপনি কয়েকদিন ইন্সপেক্ট করে দেখুন, পছন্দ হলে কনফার্মেশন দেবেন যে জিনিসটা কিনবো, আর পছন্দ না হলে ফেরত পাঠিয়ে দেবেন। দিস ইজ কল্ড সেল অন অ্যাপ্রুভাল বেসিস। সেল অন অ্যাপ্রুভাল বেসিস। লিখছো, প্রচন্ড ইম্পর্টেন্ট, লিখছো গুডস কস্টিং ₹1000, goods costing ₹1000 were sent to customer were sent to customer for ₹1200। অবভিয়াসলি কাস্টমারকে কি আমি কস্ট প্রাইসে পাঠাবো, সেলিং প্রাইসে পাঠাবো। অন মার্চ 30, 2025 on sale or return basis, or return basis মানে সেল অন অ্যাপ্রুভাল বেসিসের আরেকটা নাম। সেল অন রিটার্ন বেসিস মানে সেল অন অ্যাপ্রুভালের আরেকটা নাম। জিনিসটা ইন্সপেক্ট করে দেখো, পছন্দ হলে কি কনফার্মেশন দাও যে আমি কিনে নিচ্ছি, না হলে ফেরত পাঠিয়ে দাও। This was recorded as actual sales comma the deadline to communicate acceptance falls on the deadline to communicate acceptance or decline falls on 15th of April 2025। ফাইনাল অ্যাকাউন্টস কবে বানাচ্ছ? ফাইনাল অ্যাকাউন্টের ডেট হচ্ছে 31st of March 2025। একটু চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার তোমাদের সামনে একটু নিয়ে এসেছি। এই অ্যাডজাস্টমেন্টটাও সেন্ট জেভিয়ার্সের সিআইএতেই এসেছিল। তাহলে আজকে গিয়ে বাড়িতে বলবে যে আমরা কলেজে যাওয়ার জন্য এবার রেডি হয়ে গেছি। একবার আমি চাইবো তোমরা একবার একটু পড়ো অ্যাডজাস্টমেন্টটা, তারপর আমি পুরো জিনিসটাকে বুঝাবো এবং তারপরে আগে এগিয়ে যাব। খুবই সহজ, একদমই সহজ, হাতি ঘোড়া মোটেই কিছু নেই। আমি বরং এই কোয়েশ্চেনটাকে আরো মশলা লাগিয়ে কঠিন করতে পারি, বা যেটা এক্সামে এসেছে সেটা মোটেই কোনো কঠিন কোয়েশ্চেন নয়, লেখো। বাট এটাকে হয়তো মক টেস্টে আমি আরেকটু কঠিন করে দিলাম, মানে আমার হাতে পড়লে একটু কঠিন হয়ে যায়, এর মনটা আমি মনে করি না, বাট তোমরা স্টুডেন্টরা বলে, বেকার আমাকে বলে এইসব কথা। লেখো। নোরা এখন শিলনোড়া হয়ে গেছে, সবাই আমাকে ছেড়ে চলেই যায়, কেউ থাকে না। লেখো। কেন শুভম কেউ ছেড়ে চলে গেছে? সো মি दोनों भाई दोनों तबाही, दोनों तबाह हो गए।
चकना चूर हो गया আচ্ছা, অ্যাডজাস্টমেন্টটা পড়তে বলেছি, অ্যাডজাস্টমেন্টটা বুঝে গেছো? কে বুঝে গেছে? সৌভাদ্র, কে বললো বুঝে গেছি? অ্যাডজাস্টমেন্টটা পড়ো। সেলো বললে আমি রাজস্বীকে ডেকে নেব, রাজস্বী এসে বোর্ডে বুঝিয়ে দিয়ে যাবে। আরে রাজস্বী, তোমার সারনেম কি? বিশ্বাস, রাজস্বী বিশ্বাস। আরবি আরবি তোমার না ঘুম পাচ্ছিল অনমিত্র? আরে ঘুম কাটানোর জন্য কিছু ভাবতে হবে, নাহলে ঘুম যাবে। তুমি কোশ্চেনটা পড়ো, নালায়ক অনমিত্র। দেখো এদিকে দেখো, হ্যাঁ একটু পরে আসছি। আচ্ছা, তোমাদের রূপায়ণের গার্জেন না? কি হয়েছে? সৌরিশ বড্ড বাজে কথাটা বড্ড বেশি বলে। সৌরিশকে কান ধরে দাঁড় করিয়ে দেবো একদিন। নালায়ক সৌরিশ, এদিকে দেখো। তোমার দিকে তাকিয়ে আছি আমি। কি বলেছে দেখো কোয়েশ্চেনে, বলেছে, এই চুপ করে যাচ্ছ সবাই। গুডস কস্টিং ₹1000 were sent to customer for 1200 on March 30, 2025। তার মানে মার্চ মাসের 30 তারিখ, মার্চ মাসের 30 তারিখে আমি কাস্টমারকে কিছু জিনিস পাঠিয়েছিলাম। যে জিনিসটা পাঠিয়েছিলাম তার কস্ট প্রাইস হচ্ছে 1000 টাকা। আমি প্রফিট অ্যাড করেছি 200 টাকা। সেলিং প্রাইস কত? আমি কাস্টমারকে এই জিনিসটা পাঠালাম, কি বেসিসে পাঠালাম? বললাম অন সেল অন অ্যাপ্রুভাল বা সেল অর রিটার্ন। সেল অন অ্যাপ্রুভাল বা সেল অর রিটার্ন। অর্থাৎ আমি কাস্টমারকে বললাম আপনি জিনিসটা ইন্সপেক্ট করুন, পছন্দ হলে কনফার্মেশন দেবেন, পছন্দ না হলে জিনিসটা ফেরত পাঠিয়ে দেবেন। আমি কাস্টমারকে কতদিন টাইম দিলাম? আমি কাস্টমারকে টাইম দিলাম 15th এপ্রিল অবধি টাইম দিলাম। কোয়েশ্চেনে বলে দিয়েছে the deadline to communicate acceptance or decline falls on 15th April। 15th এপ্রিলের মধ্যে কাস্টমার আমাকে কিছু না কিছু কমিউনিকেট করবে। যদি কমিউনিকেট না করে তখন আমরা ধরে নিই সেল হয়ে গেছে। তুমি জিনিস নিয়ে বসে আছো, কিছু কমিউনিকেট করছো না, মানে সেল হয়ে গেছে। তো এই পিরিয়ডের মধ্যে দিস ইজ দ্য ডেডলাইন টু কমিউনিকেট। আচ্ছা, এবার কোয়েশ্চেনে কি বলেছে? বলছে দিস ওয়াজ রেকর্ডেড অ্যাজ অ্যাকচুয়াল সেলস। ডেডলাইনের আগেই আমি এটাকে সেল বলে রেকর্ড করে নিয়েছি। এখনো তো ডেডলাইন শেষ হয়নি, না তো ডেডলাইন শেষ হয়েছে, না তো কাস্টমার আমাকে অ্যাপ্রুভাল দিয়েছে। কোয়েশ্চেনে তো বলেনি কাস্টমার অ্যাপ্রুভাল দিয়েছে, তো না তো কোয়েশ্চেনে কাস্টমার অ্যাপ্রুভাল দিয়েছে, না তো এখনো ডেডলাইন অবধি গেছি। কারণ আমি তো ফাইনাল অ্যাকাউন্টস কবে বানাচ্ছি? 31st March 2025। আমি তো এই দিনে ফাইনাল অ্যাকাউন্টস বানাচ্ছি। তো ডেডলাইন কি শেষ হয়েছে? ডেডলাইন যদি শেষ হয়ে যায়, কাস্টমার কোনো কমিউনিকেশন না বলে আমি ইয়েস ধরে নেবো, বাট ডেডলাইন শেষ হয়নি। আর কাস্টমার কি কোনো অ্যাপ্রুভাল দিয়েছে বলে আমাকে বলেছে? না। তাহলে কি আমার সেলের এন্ট্রি পাস করা উচিত? না। বাট আমি সেলের এন্ট্রি পাস করেছি। কি সেলের এন্ট্রি পাস করেছি আমি? ডেটার টু সেলস। তো এই এন্ট্রিটাকে রিভার্স করতে হবে, সেলস টু ডেটার, মানে সেলস থেকে মাইনাস, ডেটার থেকে মাইনাস। তাহলে এটার এফেক্ট কি হবে? এদিকে দেখছো আরো কিছু কথাবার্তা বলবো, এদিকে দেখো সেল থেকে মাইনাস করব,
লেখো ডিডাক্ট ফ্রম সেলস, ডিডাক্ট ফ্রম সেলস কত? 1200 টাকা। সেলিং প্রাইস কত ছিল? 1200। আর ডিডাক্ট ফ্রম ডেটার্স কত? সেলিং প্রাইস কত? লিখেছো? গল্প এখনো শেষ হয়নি। জিনিসটা তো বিক্রি হয়নি অ্যাকচুয়ালি, বাট আমি বিক্রির এন্ট্রি পাস করেছি, তো আমি ওটাকে রিভার্স করলাম। এবার ভেবে দেখো জিনিসটা কি আমার গোডাউনে পড়ে আছে? তাহলে ক্লোজিং স্টক যখন ফিজিক্যালি ভেরিফাই হয়েছে, সেটা ক্লোজিং স্টকের মধ্যে ইনক্লুড হয়নি জিনিসটা, কারণ ওটা তো কাস্টমারের কাছে পড়ে আছে। বাট কাস্টমারের কাছে পড়ে থাকলে ওটা তো আমার স্টক, তাহলে ক্লোজিং স্টকে অ্যাড করতে হবে, এবং ক্লোজিং স্টকে কস্ট প্রাইস অ্যাড করতে হবে। closing stock is valued at cost or NRV whichever is higher. NRV কত? 1200, cost হচ্ছে, সরি whichever is lower, whichever is lower, তো 1000 টাকা লোয়ার, 1000 টাকায় ভ্যালু করব, কস্ট প্রাইসে ভ্যালু করব। ঠিক আছে, ক্লোজিং স্টক অলওয়েজ আমি কস্ট প্রাইসে ভ্যালু করব। তাহলে অ্যাড উইথ ক্লোজিং স্টক, অ্যাড উইথ ক্লোজিং স্টক in trading debit or add with stock in balance sheet। খুব সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট শিখলাম। ঠিক আছে, রূপায়ণের গার্জিয়ান এসছে, আমি একটু কথা বলে আসছি ওনার সাথে। তোমার কথা বেরোনোর আছে জিজ্ঞেস, তুমি যাও। আর তোমরা না হল্লা চিল্লা করো না, পাশের ঘরে ক্লাস হচ্ছে কিন্তু। একটা অ্যাডজাস্টমেন্ট লেখো, আমি কিন্তু বের করে দেবো রাজস্বী। হ্যাঁ, স্টার্ট করে দিয়েছি। Adjustment 3. Adjustment 3. সরিষ ওদিকে দেখার দরকার নেই, এদিকে দেখো। Investments were sold. Investments were sold at 10% profit comma, but the proceeds মানে যত টাকা পেয়েছো, were credited to sales account. Proceeds were credited to sales account. Trial balance এ ইনভেস্টমেন্ট কত আছে একটু বলে দিচ্ছি। ইনভেস্টমেন্ট আছে 1 লাখ ডেবিট কলামে, আর ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে একটা সেলস আছে, ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে একটা সেলস আছে, সেলস আছে 23,10,000। তোমাকে এই অ্যাডজাস্টমেন্টটা করে দেখাতে হবে। ওয়ান সেকেন্ড, দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। শুভম হাসছে, শুভব্রত
পড়াশোনা তো কিচ্ছু করো না, লোকেকে ডিস্টার্ব করে যাচ্ছে বসে। তোমার ওর দিকে তাকানোর কি আছে? ও কি কোনো সুন্দরী মহিলা? এদিকে শুভায়ু থাকলে তো শুভাইয়ের সাথে চিপকে থাকে, আজকে শুভায়ু নেই। শুভব্রত, পড়াশোনা মন দিয়ে করো, মন দিয়ে করো। স্যার ওখানে প্রতীককে পাঠিয়ে দাও, প্রতীকের সঙ্গে চিপে যাবে। কি বলছিস? সরিষকে পাঠিয়ে দাও, সরিষকে দাও, সরিষকে চিপে যাবে। আমি আর কি চাকরি দেব? দেখো কি বলেছে, investments were sold at 10% profit, but the proceeds were credited to sales account. ইনভেস্টমেন্ট আমি বিক্রি করেছি, যখন আমি ইনভেস্টমেন্ট বিক্রি করেছি তাহলে বিক্রি করে যে টাকাটা এসছে ওটা তো ইনভেস্টমেন্টকে কমানো উচিত ছিল, মানে ইনভেস্টমেন্টকে ক্রেডিট করা উচিত। বোঝা গেল না? এদিকে দেখছো আমার কারেক্ট এন্ট্রি কি হওয়া উচিত ছিল, এদিকে একটু দেখো। কারেক্ট এন্ট্রি আমার এটা হওয়া উচিত ছিল যে ব্যাংকে আমার টাকা এসেছে, কত টাকা এসেছে? 10% প্রফিট। ইনভেস্টমেন্টের ট্রায়াল ব্যালেন্সে অ্যামাউন্ট কত? 1 লাখ। 1 লাখের 10%। স্যার বুঝতে পারলাম না, একটু হোল্ড অন, একটু এগোতে দাও, বুঝতে পারবে। 1,10,000 টাকা ব্যাংকে আসার কথা। 2, ইনভেস্টমেন্টকে রাইট অফ করে দিতে হবে, অ্যাসেট বিক্রি হয়ে যাচ্ছে, অ্যাসেট কমলে ক্রেডিট টু ইনভেস্টমেন্ট কত? 1 লাখ অ্যান্ড 2 প্রফিট অন সেল 10,000। এটা আমার এন্ট্রি হওয়া উচিত। দিস ইজ দ্য কারেক্ট এন্ট্রি। কিন্তু আমি করেছিটা কি? বলেছে ইট ইজ দ্য প্রসিডস ওয়্যার ক্রেডিটেড টু সেলস অ্যাকাউন্ট। বিক্রি করে যত টাকা পেয়েছি সেটা আমি সেলস বলে রেকর্ড করে দিয়েছি। ওহো, সেলস অ্যাকাউন্টে থরি না যাবে? হ্যাঁ, প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট, প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট। চলো অফ ইনভেস্টমেন্টও লিখে দিলাম। এবার খুশি বিতান? কোয়েশ্চেনে বলেছে প্রসিডস ওয়্যার ক্রেডিটেড টু সেলস অ্যাকাউন্ট, তার মানে আমি রং এন্ট্রি কি পাস করেছি? প্রসিডস মানে বিক্রি করে যত টাকা পেয়েছি, সেলিং প্রাইসটা। আমি বলেছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1,10,000 টু সেলস অ্যাকাউন্ট। ও মাই গড, টু সেলস অ্যাকাউন্ট। আমি ইনভেস্টমেন্টকে ক্রেডিটই করিনি, ইনভেস্টমেন্টকে ক্যান্সেলই করিনি, ওটাকে সেল বলে দেখিয়ে দিয়েছি। দেয়ারফর ইনভেস্টমেন্ট আমার ট্রায়াল ব্যালেন্সে এখনো এক্সিস্ট করছে। বোঝা গেল? আমার করা কি উচিত ছিল? ইনভেস্টমেন্টকে ক্রেডিট করে দেওয়া উচিত ছিল। ইনভেস্টমেন্ট একটা অ্যাসেট, অ্যাসেটকে ক্রেডিট করে দিচ্ছি মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ট্রায়াল ব্যালেন্সে ইনভেস্টমেন্ট আসতোই না। বাট আমার ট্রায়াল ব্যালেন্সে ইনভেস্টমেন্ট আসছে কারণ আমি অ্যাসেটকে ক্রেডিটই করিনি, আমি কি করেছি? সেলসকে ক্রেডিট করে দিয়েছি। তাহলে আমার রেকটিফিকেশন এন্ট্রিটা কি হবে? Sales to investment to profit on sales. হ্যাঁ, তোমাদের ভেতরের ঘরটাতে এসে বসো তোমরা। হ্যাঁ, বড় ঘরটাতে। হ্যাঁ, রেকটিফিকেশন এন্ট্রিটা কি হবে? পেছনে গিয়ে বসো। রেকটিফিকেশন এন্ট্রি হবে, ব্যাংক তো ঠিক আছে, নো প্রবলেম, ব্যাংকে ঠিক আছে, ব্যাংক তো ঠিক আছে। সেলসকে কি কিছু করা উচিত ছিল? বাট আমি ক্রেডিট করেছি, তো সেলসকে ডেবিট করে দাও। কত? 1,10,000। দেখো এদিকে, ব্যাংক ঠিক আছে, ব্যাংক ঠিক আছে, সেলসকে আমি ঠিক করে নিয়েছি। এবার ইনভেস্টমেন্টকে ধরো, কারেক্ট হচ্ছে ক্রেডিট, রঙে কিছু নেই। তাহলে কি করতে হবে? রেকটিফিকেশনে ক্রেডিট করতে হবে টু ইনভেস্টমেন্ট কত? 1 লাখ। আর প্রফিট দেখো, কারেক্টে ক্রেডিট, রঙে কিছু নেই, তাহলে প্রফিটের রেকর্ডিং হয়নি, প্রফিটটাকে রেকর্ড করো টু প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট। দিস ইজ দ্য রেকটিফিকেশন এন্ট্রি।
এবার বলো ফাইনাল অ্যাকাউন্টসে কি হবে? সেলস অ্যাকাউন্ট যে ডেবিট হচ্ছে এটা কি হবে? মাইনাস হবে সেলস। ভেরি গুড, লেখো ডিডাক্ট ফ্রম সেলস। তারপরে আপনার ইনভেস্টমেন্ট থেকে মাইনাস হবে আর পিএল এ অ্যাড হবে, ক্রেডিট এ অ্যাড লিখতে হবে। ভেরি গুড, ইনভেস্টমেন্ট ক্রেডিট হচ্ছে মানে ডিডাক্ট ফ্রম ইনভেস্টমেন্ট। আর প্রফিট তো কোথায় বসবে? পিএল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বসবে, বাই প্রফিট অন সেল অফ ইনভেস্টমেন্ট। এই তুমি কোশ্চেনটা টুকতে পারোনি, বলনি কেন? অদৃশা তোমাকে বলছি, কোথায় ট্রায়াল ব্যালেন্সটা লেখনি তো? এই নাও, এই নাও, এই নাও, এই নাও, দেখো। তুমি কারেক্ট রং সব লিখেছো? কোথায় কারেক্ট, কোথায়? শুধু রেক্টিফাইডটা লিখে পরে বুঝতে পারবে না তো, সব লেখো। তুমি কি পরে আচ্ছা অ্যাটলিস্ট কোশ্চেনটা লেখো। তোমরা কমপ্লিট টুকে নাও জিনিসটা। একবার নিচে যাও, একটু নিচে অ্যাক্সে এনে দাও। কারেক্ট রং রেক্টিফিকেশন সব টুকো। তো উপরে অদৃশা লিখে নাও তাড়াতাড়ি। লিখে নেবে তো, তখনই তো লিখে নেবে। কি হলো অদ্রিজা, এত কথা কিসের? পড়াশোনা করো না, আবার কথা বলছো? না, তুমি পড়াশোনা কম করছো। আচ্ছা অদৃশা, যেটা বাকি আছে একটু পরে লিখে নিও। হয়ে গেছে? হয়ে গেছে? ভেরি গুড, তাহলে এটাও টুকেই নাও, ট্রায়াল ব্যালেন্সটা টুকে নাও। তারপর এই যে অ্যারো মার্কগুলো লেখা হয়নি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারোগুলো লেখা হয়নি। হাত চালাও, হাত চালাও। ট্রায়াল ব্যালেন্সে অদৃশা লেখো ইনভেস্টমেন্ট ডেবিটে 1 লাখ। ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট 4, লেখো ক্লোজিং স্টক ওভার ভ্যালুড বাই রুপিস 1 লাখ। আরো বেশি হয়ে গেল, বাই রুপিস 10,000 পর। এটা তো ভীষণই সোজা। ওভার ভ্যালুড মানে কি? বেশি ভ্যালু হয়ে গেছে, তাহলে কি করতে হবে? লেস করতে হবে। তাহলে কোথা থেকে লেস করবো? একটা তো ট্রেডিং থেকে, ডিডাক্ট রুপিস 10,000 ফ্রম ক্লোজিং স্টক ইন ট্রেডিং, আর নাম্বার 2 হচ্ছে ডিডাক্ট 10,000 ফ্রম স্টক ইন ব্যালেন্স শিট। আর আন্ডার ভ্যালু হলে নিশ্চয়ই বুঝতে পারছো। ভেরি গুড। এদিকে দেখছো ওপেনিং স্টক, ওপেনিং স্টক ওভার ভ্যালুড বাই রুপিস 10,000। ওপেনিং স্টক ওভার ভ্যালুড বাই রুপিস 10,000। এটাও কি ডিডাক্ট? হ্যাঁ, ওপেনিং স্টক ওভার ভ্যালু হয়েছে মানে একটা তো তুমি ওপেনিং স্টক থেকে ডিডাক্ট করছো, ডিডাক্ট ফ্রম ওপেনিং স্টক ইন ট্রেডিং। কিন্তু সেকেন্ড এফেক্টটা খুঁজে পেতে তোমাদের বেশ প্রবলেম হবে, না বললে পারবে না।
সেকেন্ড এফেক্টটা কি হবে? ওপেনিং স্টক কোথাও থাকে না তো, ওপেনিং স্টক আর কোথাও থাকে না, এক জায়গাতেই থাকে, তাহলে সেকেন্ড এফেক্ট হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে তো গ্রস প্রফিট, ওপেন স্টক চেঞ্জ করলে তো গ্রস প্রফিট চেঞ্জ। না না, সে তো আমি ওপেনিং স্টকে লেস করলাম, কোনো চাপ নেই তো, তাতে তো ঠিক হয়ে গেল। ওপেনিং স্টকে আমি লেস করলাম, তার মানে তো প্রফিটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল এই বছরের প্রফিটের সাথে। কিন্তু ভালো করে ভেবে দেখো, এই বছরের ওপেনিং স্টকটা তো আগের বছরের ক্লোজিং স্টক। এই বছরের ওপেনিং স্টক যদি ওভার ভ্যালুড হয়, তার মানে আগের বছরের ক্লোজিং স্টক ওভার ভ্যালুড, আগের বছরের ক্লোজিং স্টক ওভার ভ্যালুড, লাস্ট ইয়ারের ক্লোজিং স্টক ওভার ভ্যালুড, তাই তো? তার মানে ক্রেডিট সাইড বেড়ে থাকা মানে লাস্ট ইয়ারের প্রফিটটা বেড়ে গেছে, গ্রস প্রফিট বেড়ে গেছে, গ্রস প্রফিট বেড়ে গেছে মানে নেট প্রফিট বেড়ে গেছে, নেট প্রফিট বেড়ে গেছে মানে ক্যাপিটালে বেশি অ্যামাউন্ট অ্যাড হয়েছে, তো ক্যাপিটাল থেকে লেস করতে হবে, ডিডাক্ট ফ্রম ক্যাপিটাল ইন ব্যালেন্স শিট। আন্ডার ভ্যালুড হলে উল্টে অ্যাড হয়ে যাবে, মনে রাখবে এটা কিন্তু ক্যাপিটাল থেকে করতে হবে, এটা ফট করে মাথায় আসবে না, ঠিক আছে? ফাইনাল অ্যাকাউন্টস চ্যাপ্টার শেষ করব লাস্ট কোশ্চেন দিয়ে, স্টাডি মেটেরিয়ালের একটা কোশ্চেন দিয়ে। তোমরা এই কোশ্চেনটা আমরা স্টাডি মেটেরিয়ালেই সলভ করব। চলে আসো একদম লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51। কি ব্যাপারটা কি বলতো, মানে কথা শুরু হয়ে যাওয়ার কি হয়েছে? কোশ্চেন নাম্বার 51, অনমিত্রর কি ব্যাপারটা কি আজকে? কথা বলার কি হচ্ছে? আমি দেখতে পাচ্ছি কথা বলছো, তুমি ক্লাসের পর কান ধরে এখানে বসে থাকবে। হ্যাঁ ওই তো ওখানে বসে আছে। কোয়েশ্চেন নাম্বার 51, আমার এখানে 52, তোমাদের 51। কোয়েশ্চেন নাম্বার 51। ওই দিদিটা কিন্তু আরবি স্যারের কাছে পড়তো তুই। বেকার ক্যান্সেল করো না। যাই হোক, এদিকে আসো, এটা তোমাদের ম্যাটে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 51। আজকে মানডে থার্সডে ব্যাচের কারা কারা আসেনি বলো তো? রোহিণী রঞ্জিনী অনলাইনে করেছে, তানভি তানিশ অনলাইন করছে, রায়ান এসেছে, আরো অনেকে আসেনি মনে হচ্ছে আজকে। ওই ব্যাচের শুভায়ু আসেনি, ওকে ছেড়ে দাও, ও মরে গেছে। অনেক ফাঁকা ফাঁকা, আরো আসেনি। শুভায়ু ছাড়া কে আসেনি তোমাদের ব্যাচে? প্রদীপ্তা আসেনি, প্রদীপ্তা আসেনি, হানসিকা আসেনি, আয়ুষ আসেনি, তারপরে ওই আয়ুষের সাথে থাকে শ্রেয়ান এসছে, শ্রেয়ান এসছে, তোমার আদ্রিতা আসেনি, আর আদ্রিতা অনলাইন, আরেকজন অঙ্কন কোথায়? অঙ্কন আসেনি, শুভান্বিতা আসেনি, দেবাশ্রী তো আসেনি, আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। রাজস্বী, তোমার ব্যাপারটা কি? কথা বলছো কেন তো? হ্যাঁ, তো আমি কথা বলার জন্য পয়সা পাই, তুমি শোনার জন্য পয়সা পাও। নালায়ক রাজস্বী। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 51-এ। এইখানে একটু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু ট্রেন্ডিং। হ্যাঁ, একবার কোয়েশ্চেনটা থোবড়াটা দেখো তোমরা, লুক এট দ্য থোবড়া অফ দ্য কোয়েশ্চেন। বিতান, মানুষের মতন বসো। বিতান,
রাজস্বী, অর্কদূতি, ক্লাসের পর আটকে রেখে দেবো কিন্তু। অনমিত্র, এদিকে শুনছো, একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছ ট্রায়াল ব্যালেন্সটা পুরো দেয়নি, এক্সট্রাক্ট দিয়েছে। এক্সট্রাক্ট মানে কি? একটা পার্ট, একটা টুকরো দিয়েছে ট্রায়াল ব্যালেন্সে, যেটুকু তোমাদের দরকার সেটুকু দিয়েছে। প্রত্যেক এদিকে শুনছো, ট্রায়াল ব্যালেন্সে কি আছে? সানড্রি ডেটার্স আছে, ব্যাড ডেট আছে, ডিসকাউন্ট অ্যালাউড আছে, পিডিডি আছে। খুব ভালো কথা, আছে তো আছে, আমি কি করব? এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে আসো। ওয়েন্দ্রিশা শুনছো? অ্যাডিশনাল ইনফরমেশনে কি বলেছে দেখো, বলেছে অ্যাডিশনাল ব্যাড ডেট 5000, মানে ফার্দার ব্যাড ডেট। রিমেনিং ডেটার্স আর অল গুড। বলছে 5000 টাকার ব্যাড ডেট আছে, বাকি ডেটাররা সব ভালো ডেটার, মানে অল গুড, মানে বাকিরা টাকা দেবে, নো ইস্যু, বাকিরা টাকা দেবে, ভালো কথা। রেন্ট ডিউ টু বি পেইড 4000, মানে আউটস্ট্যান্ডিং রেন্ট আছে 4000। আর বলেছে প্রিপেইড ইন্স্যুরেন্স 5000। এই ডেটা দিয়ে দিয়েছে আমাকে ব্যালেন্স শিটের সাথে। ব্যালেন্স শিটের সাথে অ্যাডিশনাল ইনফরমেশন মিলিয়ে এই একটা ডেটা দিয়েছে, দিয়ে বলছে এই ব্যালেন্স শিটটাকে কমপ্লিট করে দেখাতে। এই ব্যালেন্স শিটের যেখানে যেখানে কোয়েশ্চেন মার্ক আছে সেখানে সেখানে কোনো ডেটা বসাতে হবে, যতগুলো কোয়েশ্চেন মার্ক ততগুলো ফিগার বসাতে হবে। তো চলো দেখি পারা যায় কিনা। সবার আগে অ্যাসেট সাইডে আসছি। আরে যে কোনো একটা সাইড থেকে শুরু করতে পারি। যদি মনে হয় লায়াবিলিটি সাইড থেকে শুরু করি, বলো কোথা থেকে করব? লায়াবিলিটি থেকেই করি, লায়াবিলিটি থেকেই করি। লায়াবিলিটি সাইডে সবার আগে আছে ক্যাপিটাল। খুব ভালো কথা, এখানে ক্লোজিং ক্যাপিটাল ক্যালকুলেট করেই দিয়েছে, ক্যাপিটালের ফিগার দিয়েই দিয়েছে ক্লোজিং ডেটে, আমাকে কিছু করতে হবে না, থ্যাংক গড। লোন ফ্রম ব্যাংক দিয়ে দিয়েছে, আরে দিয়ে দিয়েছে তো খুব ভালো না, আমাকে কিছু করতেই হবে না। ক্রেডিটার একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে, আমাকে অ্যামাউন্টটা খুঁজে বের করতে হবে। তো আমি দেখছিলাম, আমি চলে গেলাম ট্রায়াল ব্যালেন্সে, কোথাও ক্রেডিটার নেই, অ্যাডিশনাল ইনফোতেও নেই। তো হোল্ড অন, আমি এটাকে পেন্ডিং রাখলাম, এখন আমি এটাকে খুঁজে পাচ্ছি না, এটাকে আমি পেন্ডিং রাখলাম। এরপরে লায়াবিলিটিসে একটা কোয়েশ্চেন মার্ক আছে দেখো, তার মানে আরো একটা কোনো লায়াবিলিটি আছে যেটা এখানে বসাতে হবে। খুঁজে পেয়েছো? আমি পেয়ে গেছি, তোমরা কি পেয়েছো? ভেরি গুড। আউটস্ট্যান্ডিং রেন্ট কত? 4000 টাকা বসিয়ে দাও। আউটস্ট্যান্ডিং রেন্ট 4000 টাকা বসিয়ে দাও। ব্যালেন্স শিট আর লায়াবিলিটি টোটাল আমি করতে পারবো না, বিকজ আমি ক্রেডিটারটা এখনো জানি না, পেন্ডিং রেখেছি। আমি চলে যাব অ্যাসেট সাইডে। অ্যাসেট সাইডে ফিক্সড অ্যাসেট কত? 10 লাখ আমাকে দিয়ে দিয়েছে, তো থ্যাংক গড। ডেটারের অ্যামাউন্ট দিয়ে দেয়নি, আমাকে ডেটার বের করতে হবে, এবং ডেটারের নিচে একটা আরো কিছু একটা অ্যাডজাস্টমেন্ট হবে, দেখে বুঝতে পারছো তো? না, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। ডেটার তার সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট হবে। আচ্ছা, এই অ্যাডজাস্টমেন্টটা কোনোভাবেই পিডিডি নয়। কেন পিডিডি নয়? কারণ বলেছে অল ডেটার্স আর গুড। যখন অল ডেটার্স আর গুড হবে, দেয়ার উইল বি নো পিডিডি। তো এটা তো পিডিডি নয়, তাহলে এখানে কি অ্যাডজাস্টমেন্ট হবে? এইটা ব্যাড ডেটটাকে মাইনাস করতে হবে, সেটা দেখানোর জন্য এখানে এই জায়গাটা করেছে। তাহলে ট্রায়াল ব্যালেন্সের ডেটারটা এখানে আগে বসাও, তার নিচে লেস ব্যাড ডেট। ট্রায়াল ব্যালেন্সের ডেটার কত? 80,000। 80,000 বসাও, মাইনাস ব্যাড ডেট কত আছে? 78,000 আউটার কলামে। ঠিক আছে, আরে অ্যাডিশনাল ব্যাড ডেটটাই তো মাইনাস করলে, ট্রায়াল ব্যালেন্সেরটা কেন মাইনাস করবে? ট্রায়াল ব্যালেন্সেরটা তো অলরেডি মাইনাস করা আছে, তোমরা বললে আমি ওই ডেটাটাই বসিয়ে দিলাম। 5000 টাকা হবে এখানে। নালায়েক কে বললো 2000 টাকা? 5000 টাকা মাইনাস করো, আউটার কলামে আসবে 75,000। আউটার কলামে আসবে 75,000। অ্যাসেটে ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু আরো একটা কোনো অ্যাসেট আছে খুঁজে পাচ্ছি? প্রিপেইড ইন্স্যুরেন্স আছে কত? প্রিপেইড ইন্স্যুরেন্স 5000। এবার সান্ড্রি ক্রেডিটেডটা শুধু পেয়ে গেলেই হয়ে গেল না অঙ্কটা?
বাট সান্ড্রি ক্রেডিটারের কোনো ডেটা নেই, তো আমি কি করব বলো তো? ভেরি গুড। সবার আগে লায়াবিলিটি সাইডের টোটাল করব, কত আসছে? অ্যাসেট সাইড, সরি, অ্যাসেট সাইডের টোটাল করব, কত আসছে? 11,20,000। আচ্ছা, আমি কি এটা জানি যে অ্যাসেট সাইডের টোটাল ও লায়াবিলিটি সাইডের টোটাল দুটো ইকুয়াল হয়? তাহলে এটাও কত হবে? তাহলে ব্যালেন্সিং ফিগার করে ক্রেডিটার বের করো। 1,16,000। ঠিক আছে, করাতে করাতে একটা অ্যাডজাস্টমেন্ট আরো মাথায় এসছে, ওটা করিয়ে ক্লাস শেষ করে দেবো। চলে আসো খাতায়। চলে আসো খাতায়। আদর্শিনীর কোনো জীবনে প্রবলেম? তাড়াতাড়ি করো, বেশি আমাকে সময় দিও না, আরো কিছু মাথায় চলে আসলে মুশকিল হয়ে যাবে। তুমি চুপ করে বসতে পারো না? না, তুমি কিছু না কিছু করবে, স্কুলে গিয়ে বোম ফাটাচ্ছ, সাসপেন্ড তো হলে তুমি, তাও কোনো কিছু লাভ হলো না তোমার। এদিকে দেখো, অ্যাডজাস্টমেন্ট 6, ট্রায়াল ব্যালেন্সে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে আছে ক্রেডিটার। ক্রেডিটার কত আছে? ক্রেডিটার আছে 5 লাখ টাকা। ও মাই গড। আর তার সাথে আরেকটা জিনিস আছে, রিজার্ভ ফর বা প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স, প্রভিশন ফর ডিসকাউন্ট ফ্রম ক্রেডিটার। হ্যাঁ, রিজার্ভ ফর ডিসকাউন্ট বা প্রভিশন ফর ডিসকাউন্ট ফ্রম ক্রেডিটার। কত আছে? ধরে নাও আছে হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, প্রভিশন ফর বা ডিসকাউন্ট ফর প্রভিশন ফর বা রিজার্ভ ফর ডিসকাউন্ট ফ্রম ক্রেডিটার, এটা অ্যাকচুয়ালি বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করা উচিত না, কারণ দিস ইজ এস্টিমেটেড ইনকাম উইচ ইজ এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ প্রুডেন্স। বাট কখনো কখনো কোয়েশ্চেনে দিয়েছি, ইউ ক্যানট চ্যালেঞ্জ দ্য কোয়েশ্চেন। এবার অ্যাডিশনাল ইনফোতে তোমাকে বলতে পারে ক্রিয়েট পিডিসি প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার, শর্টে লিখলাম, বোঝা যাচ্ছে তো, at the rate of 10%, না, at the rate of 20%। এটার অ্যাডজাস্টমেন্ট সেম হবে প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড এর মতন, জাস্ট তফাৎটা এটাই, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড বা প্রভিশন ফর ডাউটফুল ডেটে নিউ মাইনাস ওল্ড ডেবিটে বসতো, ওল্ড মাইনাস নিউ হলে ক্রেডিটে বসতো, এটা উল্টে যাবে। তাহলে এইখানে যেটা হবে ঘটনাটা, ধরো আমি পিএল বানাচ্ছি, এই আমার পিএল, একটা ছোট পিএল করো, একটা ছোট ব্যালেন্স শিট করো, ব্যাস, এরপরে ছেড়ে দেবো। দশ মিনিট এক্সট্রা আজকে সৌরিশ আর অর্কদূতির সাথে বুঝে নেবে তোমরা। ক্রেডিটার কত আছে? 5 লাখ। পিডিসি নতুন যেটা, সেটা তো আমি লেস করি ব্যালেন্স শিট থেকে। নতুন কত? 20%, মানে 1 লাখ। তাহলে ক্রেডিটার আউটার কলামে যাবে 4 লাখ। এবার বলো, নতুনটা বড় না পুরনোটা বড়? তাহলে এইদিকে বসবে বাই পিডিসি।
ওল্ড মাইনাস নিউ, হ্যাঁ, নিউ মাইনাস ওল্ড, নিউ মাইনাস ওল্ড। প্রভিশন ফর ডাউটফুল ডেট আর প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে এস্টিমেটেড এক্সপেন্স, এটা এস্টিমেটেড ইনকাম, তো উল্টো হবে। 1 লাখ আর 50, আউটার কলামে পুষবে 50। This completes final accounts. Thank you and bye. बैलेंस शीट का नहीं मतलब